আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, সাংগঠনিকভাবে নতুন অধ্যায়ে প্রবেশ করছে বিএনপি। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। মুসাব্বির হত্যার বিচার দাবিতে রাজধানী জুড়ে বিক্ষোভ। খুনের পেছনে নির্বাচন বিরোধীদের সন্দেহ করছে বিএনপি। 2 নয়, মুসাব্বির কিলিং মিশনে অংশ নেয় 3 জন। পাবনা 1 ও 2 আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করল ইসি। শেষ হলো প্রার্থীতা ফিরে পাওয়ার আবেদন। কাল থেকে 9 দিন চলবে আপিল নিষ্পত্তির শুনানি। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আধিপত্যবাদী বিরোধী পদযাত্রা। কঠোর আন্দোলনে হুঁশিয়ার ইসলামী ছাত্র আন্দোলনের সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। এবং কুমিল্লায় বাস, অটোরিকশা, মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, দগ্ধ হয়ে নারী শিশু সহ নিহত 4। চট্টগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ গেল 3 জনের। আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপি চেয়ারপারসনের পদ শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024 ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সবশেষ জানতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদনান তুর্য। যাচ্ছি তার কাছে। বেগম খালেদা জিয়ার প্রণের পর কিন্তু বিএনপি নতুন অধ্যায় শুরু হয়েছে। রাতে শুরু হওয়া বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর ঠিক কিছুক্ষণ আগে কিন্তু ঘোষণা হয়েছেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান পদের দায়িত্ব নিচ্ছেন। বেগম খালেদা জিয়ার প্রণের পর থেকেই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারেক রহমান। তার মৃত্যুর পর কিন্তু মোটামুটি নিশ্চিতই ছিল তিনি চেয়ারম্যানের পদের দায়িত্ব নিচ্ছেন, কিন্তু ঠিক কখন তিনি দায়িত্ব নিচ্ছেন সে বিষয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। সবাই মনে করছিল যে আসলে শীঘ্রই আসলে একটি সিদ্ধান্ত আসতে চলেছে। সেটাই কিন্তু আমরা দেখতে পেরেছি যে আজকে স্থায়ী কমিটির বৈঠকের পরে কিন্তু যথাযথভাবে বিএনপির একটি দীর্ঘ বৈঠকের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চেয়ারপারসনের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সাথে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর কিন্তু স্থগিত করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেই তা কিন্তু এক ধরনের নতুন তৎপরতা আসলে দেখা যাচ্ছে। আজ সারাদিন ধরেই কিন্তু বিএনপির গুলশানের যে
পার্টি অফিস রয়েছেন সেখানে কিন্তু বেশ রাজনৈতিক এবং একটি কূটনৈতিক তৎপরতা আমরা দেখতে পেরেছি। বিএনপি চেয়ারপারসনকে এই অঞ্চলের কিন্তু একটি গুরুত্বপূর্ণ নেতা বিবেচনা করেই কিন্তু আজ সকালবেলা থেকেই তারেক রহমানের সাথে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং জার্মানির বিভিন্ন রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন। এইসব বৈঠকে তারা কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন বিষয় নিয়ে তারা আসলে আলোচনা করেছেন। গ্রহণযোগ্য কূটনীতিকরা বাংলাদেশ একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই কিন্তু আজ সারাদিন ধরে তার সাথে বৈঠক করছিলেন। এর সাথে সাথে কিন্তু নির্বাচনী পরিবেশ নিয়েও কিন্তু আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। একটি নির্দিষ্ট গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চায়, তা নিয়েও কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করেছেন। সব মিলিয়ে কিন্তু বিএনপির সামনে একটি নতুন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সামনে নির্বাচন, স্বতন্ত্র প্রার্থী জোট নিয়েও তারা চিন্তিত। এরই মধ্যে কিন্তু তারা শোককে আসলে শক্তিতে পরিণত করে আজ থেকে কিন্তু একটি নতুন যাত্রা বিএনপির শুরু হচ্ছে। এই ছিল বিএনপির গুলশান পার্টি অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তারেক রহমানের চেয়ারম্যান হওয়া প্রসঙ্গে বিস্তারিত নিয়ে আমরা সরাসরি ছিলাম বিএনপির গুলশান কার্যালয়। এদিকে অবশেষে ভারমুক্ত হলেন তারেক রহমান, নির্বাচিত হলেন বিএনপির চেয়ারম্যান। তারেক রহমানের রাজনৈতিক পথ চলার কথা জানাচ্ছেন ফারুক ভিয়া রবিন। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে গত 25শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার পর থেকেই তারেক রহমানকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, নজিরবিহীন নিরাপত্তা আর জনতার ঢলে সিক্ত হন উষ্ণ অভিবাদন গণসংবর্ধনায়। দেশে ফেরার পর বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার সময় রাস্তার দুধারে মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাকে ঘিরেই পরিচালিত হচ্ছে বিএনপির দলীয় সব কার্যক্রম। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তারেক রহমান এবার ভোটের লড়াইয়ে দলেরও নেতৃত্ব দিচ্ছেন। 1965 সালের 20 নভেম্বর জন্ম নেয়া তারেক রহমান সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলন থেকেই রাজপথে সক্রিয়। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন বিএনপির রাজনীতিতে। 1991 সালের নির্বাচনে বেগম জিয়া যে 5টি আসনে নির্বাচন করেছিলেন সেগুলোর দেখভালের দায়িত্বেও ছিলেন তারেক রহমান। 2001 সালের নির্বাচনের পর তার প্রভাব বাড়ে বিএনপিতে। 2002 সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। সে সময় তৃণমূল পর্যায়ে নিজের সাংগঠনিক কার্যক্রম ও যোগাযোগ বাড়ান তারেক রহমান। মাঠ পর্যায়ে গণসংযোগ ও কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত রাখেন নিজেকে। 2007 সালের পট পরিবর্তনের পর 11 সরকারের আমলে গ্রেফতার ও ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। এক পর্যায়ে জামিন নিয়ে 2008 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। 2009 সালে দলীয় সম্মেলনে লন্ডনে থাকা তারেক রহমানকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। ধীরে ধীরে আবারও রাজনীতিতে সক্রিয় হতে থাকেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিভিন্ন কর্মসূচিতে। 2018 সালে বেগম জিয়াকে কারাগারে পাঠানো হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় তারেক রহমানকে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচিতে বিদেশ থেকে দলকে নেতৃত্ব দেন তিনি। 2024 সালের গণ অভ্যুত্থানে রাজপথের কর্মসূচি আর পরিকল্পনায় বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখেন। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় মাকে হারান তারেক রহমান। বেগম জিয়ার মৃত্যুতে 30 ডিসেম্বর শূন্য হয় বিএনপি চেয়ারপারসনের পদ। অবশেষে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সে পদে নতুন নেতা ঘোষণা করল বিএনপি, আর তাতে ভারমুক্ত হলেন এতদিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মায়ের পর বাবার গড়া দলের সর্বোচ্চ পদে আসীন হলেন ছেলে তারেক রহমান। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যায় নির্বাচন বিরোধীদের সন্দেহ করছে বিএনপি। ভোট বানচালের কোনো চক্রান্ত সফল হবে না বলেও সাফ জানান দলটির নেতারা। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ বিএনপি নেতাদের। এদিকে মুসাব্বির হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে সহযোদ্ধা হত্যার বিচার দাবি। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। এতে যোগ দেন পশ্চিম তেস্তুরি বাজারের এলাকাবাসীও।
এদিন রাজধানীর পান্থপথে মুসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে তিনি সাংবাদিকদের বলেন, মুসাব্বিরের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। যারা নির্বাচন চায় না, এ হত্যায় তাদের হাত আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান সালাউদ্দিন। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি। চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বানচাল করার জন্য অনেকে চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না। আমরা একটা সুস্থ নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচন বানচাল করার জন্য অনেকে চেষ্টা করেছেন, পারে নাই। এখনো চেষ্টা করছেন, পারবে না ইনশাআল্লাহ। একই দিন বিএনপি মহাসচিব বলেছেন, দেশের একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেই। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে মতবিনিময় সভা শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সবাই নির্বাচনের জন্য অপেক্ষায় থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলা। হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি না হওয়াকে সরকারের বড় ব্যর্থতা বলে অভিযোগ করেন ছাত্র নেতারা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। নিজের খুনের বিচার নিজেই চেয়ে গিয়েছিলেন সংসদীয় আসন ঢাকা ৮-এর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। শুক্রবার জুমার নামাজের পর হাদি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। পদযাত্রা পল্টন মোড় দিয়ে প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নামাজের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্র নেতারা। বলেন, হত্যার প্রায় ১ মাস হলেও আসামিদের গ্রেফতারে সরকারের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। নির্বাচনের আগেই দায়ীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আইন উপদেষ্টা বলেছেন ৯০ দিনের মধ্যে নাকি বিচার করা হবে। আপনাদের টাইম আছে ৯০ দিন। নির্বাচনে যারা ভোট দিতে চায় তাদের জীবনের নিরাপত্তা বাংলাদেশের রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে আততায়ীরা। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান বিন হাদি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ৩০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। সবজির সরবরাহ ঘাটতিতে দুশ্চিন বিক্রেতারা। বাজারে নানা রকম সবজির পসরা, থরে থরে সবজি সাজানো থাকলেও সপ্তাহ ব্যবধানে দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা কেন বেড়েছে এমন প্রশ্ন করতে যোগান কমে যাওয়াকে সামনে আনছেন বিক্রেতারা। কুয়াশা অনেকটা ফলন নষ্ট হয়েছে, ফলন নষ্ট হওয়ার কারণে আমরা ফুলকপি পাতাকপির দামটা বাড়ছে। গত সপ্তাহের তুলনায় অন্যান্য সবজি মোটামুটি আমার মনে হয় যে অতটা কমছে মনে হয় না, মোটামুটি বাড়তির দিকে, ঊর্ধ্বগতির দিকে। বিক্রেতাদের এমন দাবি মানতে নারাজ ক্রেতারা। দাম প্রতিনিয়ত বাড়তেছে। আপনার হচ্ছে লাস্ট উইকে যখন আসলাম তখন সবজি যে প্রাইস ছিল প্রতিটাতে আপনার ১০-১৫ টাকা বেশি পাচ্ছি আমি। পাইকাররা আছে যারা সিন্ডিকেট করে, সেই সিন্ডিকেটটা আমাদের ভাঙতে হবে। সেই সিন্ডিকেটটা ভাঙলে সবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসবে বলে মনে হয়। এদিকে আমিষের বাজারে ডিমের দাম স্থিতিশীল থাকলেও একটু একটু করে বাড়তে শুরু করেছে মুরগির দাম। ব্রয়লার সহ সব ধরনের মুরগি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। ব্রয়লার, পাকিস্তানি এবং আপনার দেশিটা কেজিতে ২০ টাকা, ৩০ টাকা বাইছে। এটা বার কারণ হলে আপনার মনে করেন অনেক টাইমে কুয়াশার কারণে গাড়ি কম লাগে, এ কারণে আমরা বাজার মাল পুরা ঢুকতে পারে না।
সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বাড়ায় বেড়েছে মাছের দামও। তবে কিছুটা স্বস্তি দেখা গেছে পেঁয়াজ ও ডালের দামে। দেশি পেঁয়াজ কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 45 টাকায়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জয়পুরহাটে ছুরিকাঘাতে এক যুবদল কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে 5 উপজেলার সালাইপুর বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ইয়ানুর রহমান নামে ওই যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে এমন হত্যাকাণ্ড তদন্ত করছে পুলিশ। এদিকে নিহতের স্বজনরা এই ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার যুবক মুস্তফার বাড়িতে অগ্নিসংযোগ করেন। নিহত ইয়ানুর স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শরীয়তপুরে হাত বোমা বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। সকালে জাজিরার মুলাই ব্যাপারীকান্দি গ্রামে অনুসন্ধানে জানা যায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এ সময় হাত বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এসব দিয়ে শতাধিক ককটেল তৈরি করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে এবার আয়াতুল্লাহ আলী খামেনি পদত্যাগের দাবি উঠেছে। তেহরান সহ দেশ জুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছেন। বিক্ষোভ সহিংসতায় 45 জন নিহত হয়েছেন। এদিকে বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলেছেন খামেনি। মার্কিন প্রেসিডেন্টকে অহংকারী উল্লেখ করে তিনি দাবি করেছেন শীঘ্রই ট্রাম্পের পতন হবে। এর আগে ইরানের নিরাপত্তা বাহিনী হত্যা বন্ধ না করলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।